দেখো মিতালি, আকাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। সারাদিন মেঘে ঢেকেছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে যেন রাত নেমে এসেছে। এই বর্ষায় ধান গাছগুলো ভালোই বেড়ে উঠেছে, কিন্তু যদি এবারও গত বছরের মতো নদী উপচে পড়ে সব শেষ হয়ে যাবে। আমি তো ছোটবেলা থেকেই দেখছি, ভাদ্র মাসে এই গ্রামে মানুষ জল যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়ে। কৃষকের কপালে যেন সুখ লেখা নেই। তোমার কথাই ঠিক সজন। আমি সকালেই ঝর্ণাকে বলতে শুনেছি নদীর পাড় নাকি ভাঙছে। ওদের দিকটায় জল বেড়ে গেলে আমাদের দিকটাও রক্ষা নেই। তুমি আজই সকলের সঙ্গে কথা বলো, সবাইকে আগেভাগে সতর্ক করতে হবে। গতবারের বন্যায় তো কত মানুষ ঘর ছাড়া হয়েছিল, এবার যেন অন্তত আমরা প্রস্তুত থাকি। হ্যাঁ, আমি শুনেছি নদীর উজানে টানা বৃষ্টি হচ্ছে। জল নামতে শুরু করলে আর আটকানো যাবে না। আমি গ্রামবাসীদের ডেকে একটা মিটিং করব সন্ধ্যায়। আমাদের যা করার এখনই করতে হবে। শুকনো খাবার জমানো, নৌকা মেরামত আর বাচ্চা বুড়োদের নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা। সবাই শোনেন, খবর এসেছে নদীর জল বিপজ্জনক হারে বাড়ছে। আমরা পঞ্চায়েত থেকে কিছু চাল ডাল আর ওষুধের ব্যবস্থা রাখছি, কিন্তু সবাইকে নিজেদেরও প্রস্তুত থাকতে হবে। গবাদি পশুগুলো বাঁধা জায়গা থেকে সরিয়ে উঁচু জায়গায় নিয়ে যান। মহিলারা শিশুদের সঙ্গে নিরাপদ জায়গায় থাকবেন। আমি প্রশাসনে খবর পাঠিয়েছি, হয়তো কাল উদ্ধার দল আসবে। প্রধানমশাই, শুধু খবর দিয়ে তো হবে না, এখনই কিছু নৌকার ব্যবস্থা করা দরকার। গোপালদার নৌকাটা মেরামতের জন্য টাকা লাগছে, সেটা পঞ্চায়েত থেকে দেওয়া যায় না? উদ্ধার দল আসতে সময় লাগবে, এর মধ্যে যদি জল ঢুকে পড়ে মানুষ কোথায় যাবে? ঠিক বলেছ সজন। আমার নৌকা ছাড়া এখানে আর কোনো বড় নৌকা নেই। তবে নৌকাটা ঠিক করতে হলে আজ রাতেই কাঠ আর রশি জোগাড় করতে হবে। জল যদি একবার মাঠ পেরিয়ে গ্রামে ঢোকে, তখন আর মেরামতের সময় পাওয়া যাবে না। আমি এখনই কাজ শুরু করব, যদি সহযোগিতা পাওয়া যায়। সজন দা, দেখুন তো নদীর জল কতটা বেড়ে গেছে। বিকেলের পর থেকেই শুনছিলাম, কিন্তু এখন এসে দেখছি আসল অবস্থা। স্রোত এত তীব্র যে আমার মনে হচ্ছে আর ঘণ্টাখানেকের মধ্যে এই পাড় ভেঙে পড়বে। আমাদের বাড়ি তো পাড়ের কাছে। মা বলছে কাল সকালেই আমরা মামা বাড়ি চলে যাব, কিন্তু আমি ভয় পাচ্ছি রাতেই যদি কিছু হয়ে যায়। আপনি বলুন, আমাদের এখনই কি যাওয়া উচিত না? ঝর্ণা, তোমার ভয় পাওয়া স্বাভাবিক। আমি ছোটবেলা থেকে এই নদীর রূপ দেখেছি, শান্ত অবস্থায় যেমন সুন্দর, রাগ করলে তেমন ভয়ঙ্কর হয়। তোমাদের বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব খালি করাই ভালো হবে। গোপালদা আজ রাতেই নৌকাটা ঠিক করছে। চাইলে আমি তোমাদের সঙ্গে যাব, যাতে বুড়ো মেসোমশাই আর তোমার মা নিরাপদে পৌঁছাতে পারেন। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা ঝুঁকিপূর্ণ। তোমরা ঠিক বলছো। আজ রাতে আকাশের যে অবস্থা, তাতে মনে হচ্ছে উজান থেকে জল নামতে বেশি সময় লাগবে না। এই নদী যদি একবার বাঁধ টপকে যায়, তখন শুধু ঘরবাড়ি নয়, মানুষের প্রাণও বিপন্ন হবে। আমি রাতেই নৌকাটা প্রস্তুত করব। এখনই কয়েকজনকে সরিয়ে নেওয়া ভালো। আমি চাল, ডাল, মুড়ি, চিড়ে, গুড় সব শুকনো খাবার গুছিয়ে রাখছি। যে কাপড়গুলো দরকার হবে সেগুলোও ভিজে যাওয়ার আগে আলাদা করে রাখলাম। তুমি খেয়াল রেখো যেন আমাদের গরুগুলোকে আগেভাগেই বেঁধে উঁচু জায়গায় নিয়ে যাই। গতবার বন্যায় ওরা অনেক কষ্ট পেয়েছিল। মানুষ বাঁচানোর সঙ্গে সঙ্গে পশুদেরও বাঁচানো জরুরি, ওরাও তো আমাদের পরিবারেরই অংশ। হ্যাঁ, তুমি ঠিক করেছ। আমি গোপালদার কাছে গিয়ে নৌকার খবর নিয়ে আসি। আরেকটা কথা, যদি জল ঢুকে পড়ে, তখন সবাই পঞ্চায়েতের স্কুলঘরে যাবে, ওখানেই আমাদের অস্থায়ী আশ্রয় হবে। তুমি নিজের দিকে খেয়াল রেখো, কারণ পরিস্থিতি খারাপ হলে তোমারই প্রথমে সাহস রাখতে হবে। আমরা দুজন যদি স্থির থাকি, তবেই বাকি সবাই নিরাপদ বোধ করবে। আমি কয়েকজন ছেলেকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়ে এলাম। এখন আর দেরি করার সময় নেই। যাদের বাড়ি পাড়ের খুব কাছে, তারা রাতেই সরতে শুরু করেছে। জল যদি সত্যিই ভোরের আগেই গ্রামে ঢোকে, তাহলে অন্তত অর্ধেক মানুষকে আমরা বাঁচাতে পারব। শুনছো সবাই, বাঁধের এক পাশ ফেটে গেছে। উজান থেকে প্রচণ্ড স্রোতে জল নামছে। আমি আমার নৌকা নিয়ে পাড়ের কাছাকাছি গেছি। ইতিমধ্যে কচুরিপানা আর গাছের ডাল ভেসে আসছে।
এর মানে জল দ্রুত বাড়ছে। এখনই যারা যেতে পারো তারা উঁচু জায়গায় চলে যাও, দেরি করো না, একবার জল মাঠ পেরিয়ে এলেই রাস্তাগুলো ডুবে যাবে। গোপাল দা, তুমি নৌকাটা স্কুলঘাটে রেখে দাও, ওখান থেকেই মানুষ তোলা শুরু করা যাবে। মিতালি, তুমি ঝর্ণাদের নিয়ে আগে চলে যাও, আমি আর মাস্টার মশাই বাকি মানুষদের নিয়ে আসব। সবাইকে বুঝিয়ে দাও যেন খাবার, ওষুধ আর প্রয়োজনীয় জিনিস সঙ্গে নেয়, কিন্তু বেশি বোঝা না নেয়, না হলে নৌকা ভারী হয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই বের হচ্ছি, তবে তোমরা সাবধানে থেকো। আমি জানি তুমি দায়িত্বশীল, কিন্তু নিজের জীবনকেও গুরুত্ব দাও। মানুষ বাঁচানো জরুরি, কিন্তু তুমি যদি কিছু হয়ে যাও তখন আমি আর গ্রাম দুটোই ভেঙে পড়বে। দাদা, আমাদের বাড়িটা প্রায় জল ছুঁয়ে ফেলেছে। মা কাঁদছে, বলছে কিছুই বাঁচবে না, কিন্তু আমি ওনাকে বলেছি যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আবার নতুন করে সব গড়া যাবে। তবে সত্যি বলতে আমি নিজের মনেও ভয় পাচ্ছি, কারণ নদীর গর্জন শুনলেই মনে হচ্ছে যেন ওটা কোনো দানব। ঝর্ণা, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এখন সাহসী হতে হবে। আমি তো সারা জীবন নদীর সঙ্গে লড়াই করে আসছি, কখনো সে বন্ধু, কখনো শত্রু। আজ শত্রুর রূপে এসেছে, কিন্তু মনে রেখো, যতই রাগ করুক, আমরা যদি বুদ্ধি করে চলি তবেই বেঁচে থাকতে পারব। গোপাল দা, আরেকটা চক্র তৈরি করি। প্রথমে মহিলারা আর শিশুরা যাবে, তারপর বুড়োরা, শেষে পুরুষেরা। সবাই যদি একসঙ্গে উঠতে চায়, নৌকা উল্টে যাবে। স্বজন, দেখছো কত দ্রুত সবকিছু বদলে গেল। যে মাঠে গতকাল ধান দুলছিল, আজ সেখানে কেবল জল আর ভাসমান খড়কুটো। ঘরবাড়ি, গাছ, গরু সব ভেসে যাচ্ছে। মানুষের চোখে আতঙ্ক, কিন্তু মনেও একটা অদ্ভুত শূন্যতা, যেন এক রাতেই সব স্বপ্ন ডুবে গেল। হ্যাঁ মাস্টার মশাই, এই দৃশ্য বুক ভেঙে দিচ্ছে। আমরা সারা জীবন মাটি চাষ করে যা পাই, নদী এক ঝটকায় সব নিয়ে গেল। তবু মানুষকে বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য। ধান আবার ফলানো যাবে, ঘর আবার তোলা যাবে, কিন্তু হারানো প্রাণ ফেরানো যাবে না। আমি স্কুল ঘরে গিয়ে দেখেছি সবাই গাদাগাদি করে আছে, বাচ্চারা কাঁদছে, কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ আর শুকনো খাবারের ব্যবস্থা করতে হবে। আমি নিজে গিয়ে পঞ্চায়েত অফিসে জানাবো যেন তারা ত্রাণ পাঠায়। দিদি, আমরা সকাল থেকে কিছু খাইনি। মায়ের শরীরটা ভালো লাগছে না, জ্বর এসেছে। আমি ভাবছি যদি তাড়াতাড়ি ডাক্তার আসে। এখানে ক্যাম্পগুলোতে এত মানুষ, সবাই কষ্ট পাচ্ছে। জানি বাইরে জল, কিন্তু কোনোভাবে কি খবর পৌঁছানো যায়? ঝর্ণা, আমি চেষ্টা করছি। স্বজন, মাস্টারমশাই ও গোপালদা আবার গ্রামে গেছে, যদি আরও কাউকে উদ্ধার করা যায়। আমি এখন হরিদাস প্রধানকে খবর পাঠাচ্ছি, যাতে তিনি প্রশাসনকে ত্রাণ পাঠানোর জন্য চাপ দেন। আমরা কেউ না কেউ শহরে ফোন করতে পারলে হয়তো দ্রুত সাহায্য আসবে। আমি ব্লক অফিসে খবর দিয়েছি, তারা বলেছে বিকেলের মধ্যে ত্রাণবাহী নৌকা রওনা হবে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সময় লাগতে পারে। ততক্ষণ সবাই ধৈর্য ধরুন। যারা তুলনামূলক সুস্থ, তারা অসুস্থদের দিকে নজর রাখুন। আজকের রাতটা সবচেয়ে কঠিন হতে চলেছে। বাইরে বাতাসে শো শো শব্দ, বৃষ্টিও থামছে না। জল এখন প্রায় ছুঁয়ে ফেলেছে। যদি আরও বেড়ে যায়, আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে। তুমি যা করছো ঠিকই করছো, কিন্তু আমি দেখছি কিছু বাচ্চা ঠান্ডায় কাঁপছে। কাপড় ভিজে গেছে, শুকানোর উপায় নেই। আমি কয়েকটা গামছা দিয়ে চেষ্টা করছি, কিন্তু পর্যাপ্ত কাপড় নেই। কাল ত্রাণ এলে প্রথমে যেন কম্বল, শুকনো কাপড় আর ওষুধ আসে। স্বজন, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু তোমার চোখে এখনো সাহস আছে। এই সাহসটাই মানুষকে বাঁচিয়ে রাখে। এই রাত পেরোলেই হয়তো পরিস্থিতি কিছুটা বদলাবে। নদী যেমন রাগ দেখায়, তেমনই একদিন শান্তও হয়।
তখন আমরা আবার নতুন করে শুরু করব। সকালবেলা বোঝা যাচ্ছিল এই দুর্যোগ কত বড়, তবুও প্রশাসনের ত্রাণ আশায় একটু সান্ত্বনা পেলাম। নৌকাগুলো দিয়ে চাল, ডাল, শুকনো খাবার আর ওষুধ নিয়ে এসে দিচ্ছে। আমি চেষ্টা করছি সঠিকভাবে প্রত্যেকের মাঝে বন্টন করতে, যাতে কেউ বাদ না পড়ে। বন্যার সময় মানুষ অনেক অসহায় হয়ে পড়ে, তাই আমাদের দায়িত্ব তাদের পাশে থাকা। ত্রাণ এসে পৌঁছেছে দেখে ভালো লাগছে, তবে অনেকেই এখনো ভয় পাচ্ছে, ঘরবাড়ি না থাকায় মন খারাপ। আমি মনে করি শুধু খাবার নয়, একটা আশার আলো দরকার। এই গ্রামে যেন সবাই জানে তারা একা নয়, আমরা একসাথে এই বিপদ কাটিয়ে উঠব। তাই শিশুদের জন্য বই, খেলনা নিয়ে আসার ব্যবস্থা করব। শিক্ষা বন্ধ থাকা চলবে না। হ্যাঁ মিতালি, শিক্ষা থেমে থাকবে না। আমি তো ভাবছি স্কুল ঘরেই বন্যার পরবর্তী কয়েক মাস পড়াশোনা করানো যায় কিনা। ছোটদের মনে যদি ঘরবাড়ির স্মৃতি দিয়ে ভরাট না করি, তারা একটু স্বস্তি পাবে। আর আমরা বড়রাও যেন নতুন করে জীবন গড়ার জন্য মনের সাহস রাখি। দাদা, আমাদের বাড়ির চালানগুলো সব ভেসে গেছে। মায়ের চোখে আজ রোদন দেখে আমি নিজেও কাঁদতে বাধ্য হলাম। কিন্তু ওরা বলে জীবন তো থেমে থাকবে না, আমরা আবার নতুন করে শুরু করব। একটু সময় লাগবে শুধু। তবে এই বন্যার পর মায়ের শরীর বেশ খারাপ হয়ে গেছে, ওষুধের ব্যবস্থা না হলে চিন্তা আছে। ঝর্ণা, আমি তোমার পাশে আছি। বাড়ি গেলে সব হারানো জিনিস নতুন করে সংগ্রহ করা যাবে। আমরা সবাই একসাথে আছি, তোমাদের কোনো কিছুতে অভাব থাকবে না। গোপাল দা বলেছে নৌকা দিয়ে বাজার থেকে প্রয়োজনীয় জিনিস আনবে। এখন দরকার শুধু ধৈর্য আর একতা। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে, কিন্তু আমরা হার মানব না। আমি তোমাদের সবাইকে বলবো, এই ক্ষতিগ্রস্ত জীবনের মাঝেও একে অন্যের প্রতি সহানুভূতি বাড়াতে হবে। কেউ যদি আর্থিকভাবে দুর্বল হয়, তাকে সবাই সাহায্য করবে। গ্রামের সবাই মিলেই আমরা আবার গড়ে তুলব আমাদের জীবন। দেখো মিতালি, নতুন করে ধান রোপণের কাজ শুরু করেছি। ধীরে ধীরে গ্রাম ফিরে আসছে তার আগের রূপে। বন্যার জল যতই ভয়ঙ্কর হোক, আমাদের মাটি থেকে একদিন আবার সোনা ফলবে। আমরা আগের থেকে আরও বেশি সচেতন হয়েছি। নদীর পাড়ে বাঁধ মজবুত করব, যাতে আর বন্যার পানি সহজে ঢুকতে না পারে। এখন শুধু ফসলই নয়, শিক্ষার ক্ষেত্রেও নতুন করে উদ্যোগ নিতে হবে। স্কুল চালু করা দরকার, আর পড়ুয়ারা যেন পড়াশোনা চালিয়ে যায়। আমাদের এই গ্রামের ভবিষ্যৎ শুধু ধান চাষ নয়, শিক্ষাই হবে। এজন্য আমি ওদের নতুন বই এনেছি, আর কয়েকজন স্বেচ্ছাসেবক আসবে পড়াতে। আমরা সবাই এখন নতুন স্বপ্ন দেখি। বন্যা ভাঙা গ্রাম থেকে ধীরে ধীরে যেন এক নতুন সভ্যতা গড়ে ওঠে। আমি চাই ছোট ছোট ছেলেমেয়েরা যেন এবার পড়াশোনা করে স্বপ্ন পূরণ করতে পারে, আর ছেলেমেয়েরা একসাথে মাটির গন্ধে ও বইয়ের পাতায় বেশি সময় কাটায়। এই ভোরের আলো দেখে আমি ভীষণ শান্তি অনুভব করছি। বন্যার পর এই নতুন সকাল আমাদের কাছে যেন নতুন সুযোগ নিয়ে এসেছে। আমরা ঘরবাড়ি হারিয়েছি, কিন্তু জীবন হারাইনি। গ্রাম আবার বাঁচবে, মানুষ আবার হাসবে। এই সূর্যের মতো নতুন দিনের শুরু আমাদের সবাইকে নতুন শক্তি দিক। আমি জানি আমাদের গ্রাম এখন নতুন স্বপ্নের পথে। প্রত্যেক মানুষ এখন নিজেকে শক্তিশালী মনে করে আর পরস্পরের পাশে থাকে। বন্যা আমাদের ভয় দেখালেও শেষ কথা আমাদেরই লেখা। এই নতুন দিনের আলো আমাদের জীবন জুড়ে আলো ছড়াক, এই কামনা করি।